সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, এডুকেশন স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা ডব্লিউবিপি এসআই মেন্সের পরীক্ষার ক্যান্ডিডেট আছেন, তাদের পরীক্ষার ডেট 3 তারিখে ফেব্রুয়ারি, আপনারা সবাই জানেন। আর 1-2 দিন পরই আপনাদের পরীক্ষা হবে। তো এই লাস্ট মোমেন্টে এসে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই, যেগুলো আপনাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে সত্যি ইম্পর্টেন্ট, এবং যদি আপনারা এগুলো ভালো করে শোনেন তো আপনাদের স্কোর কিছুটা ডেভেলপ হতে পারে। অর্থাৎ আপনারা তো অবশ্যই প্রিপারেশন করেছেন এতদিন ধরে, আপনারা এডুকেশন স্টাডির সঙ্গে ছিলেন। এখানে আমরা অনেক ক্লাস দিয়েছি, প্রায় আমরা 33 থেকে 34টা কি তারও বেশি ক্লাস আমরা প্রোভাইড করেছি এখানে। তো এখানে অনেক সাবজেক্টে ক্লাসও প্রোভাইড করা হয়েছে, ইন্ডিয়ান পলিটি ক্লাস, ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাস। তো সেই ম্যাটেরিয়ালসগুলো আশা করি আপনারা পড়েছেন বা আপনারা অন্য জায়গা থেকেও পড়েছেন। তো লাস্ট মোমেন্ট এই সময়, তো এই সময়ে এই 1-2 দিন আপনি কি করবেন বা কোন কোন টপিকগুলোর উপর বেশি নজর দেবেন যাতে করে আপনার স্কোরটা ডেভেলপ করতে পারে, ঠিক আছে? তো এই ব্যাপারেই আমি কিছু বলবো। তো বন্ধুরা দেখুন, প্রথমে যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাই যে আপনি যা পড়েছেন, ঠিক আছে, আপনি যা পড়েছেন, আপনি অনেক ম্যাটেরিয়ালস পড়েছেন, অনেক স্টাডি ম্যাটেরিয়াল পড়েছেন, সব ঠিক আছে। কিন্তু আমি বারবার যেটা প্রত্যেকটা লেকচারে বলেছি আপনাকে, যে আলটিমেটলি আপনাকে যেটা ফোকাস করতে হবে সেটা যে রাইটিং। আপনাকে ফোকাস করতে হবে রাইটিং। যদি আপনার রাইটিং স্কিল, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, যেটা আপনি যদি ডব্লিউবিপি এসআই মেন্সের পরীক্ষা দিতে যান, যেহেতু পেপার ডেসক্রিপটিভ। দেখুন বন্ধুরা, পেপার ডেসক্রিপটিভ বলে এই ব্যাপারগুলো ডিসকাশন করতে হচ্ছে। যদি পেপার ডেসক্রিপটিভ না হয় এমসিকিউ হতো তাহলে কোনো ব্যাপার ছিল না। তো মেন হচ্ছে রাইটিং স্কিল, ঠিক আছে? রাইটিং স্কিল কিন্তু মেন ইম্পর্টেন্ট। আর আপনারা চেষ্টা করবেন সর্বদা রাইটিং স্কিলে টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখতে। এই পয়েন্টগুলো আপনাকে পরীক্ষার আগে কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা, নাহলে কিন্তু আপনার স্কোর ডেভেলপ হবে না। আপনাকে রাইটিং স্কিল আপনার ভালো থাকতে হবে এবং টু দ্য পয়েন্ট কিন্তু আপনি অ্যান্সার লিখবেন। অযথা পয়েন্ট ভরবেন না, বা কোশ্চেনের আপনার অ্যান্সারের যেটা আকৃতি, যেটা আয়তন, সেটা কিন্তু যথেষ্ট বড় না হয়ে যায়। যতটুকু দরকার ঠিক ততটাই লিখবেন। যে যে পয়েন্টগুলো জরুরি সেই পয়েন্টগুলোকে ইনক্লুড করবেন। আর তার পাশে অবশ্যই নাম্বার ডিভিশন থাকবে, যে সেই কোশ্চেন এর 5 নম্বর কি 6 নম্বর যেরকম নাম্বার থাকবে সেরকম মাপিয়ে লিখবেন। তার কারণ আপনি যদি কোনো কোশ্চেনে অতিরিক্ত অ্যান্সার লেখেন তাহলে সেখানে কিন্তু আপনার মার্কস ডিডাক্ট হয়ে যেতে পারে বন্ধুরা। তার কারণ যিনি এক্সামিনার খাতা দেখবেন ওনার কিন্তু বিরক্ত লাগতে পারে আপনার কোশ্চেন দেখে। এটা 1 নম্বর পয়েন্ট, রাইটিং স্কিল। 2 নম্বর পয়েন্ট, আমি ইংরাজিতে একটা কথা আপনাদেরকে বলেছিলাম, যদি আপনারা আপনারা যদি রিপোর্ট রাইটিং, ইংরাজিতে যে পয়েন্ট আমি বলেছিলাম আপনাদেরকে আরও একবার বলে দিচ্ছি, রিপোর্ট রাইটিং বা আপনাদের যেটা আছে প্রেসিস রাইটিং, তো এই ব্যাপারগুলো এবং এসে, ঠিক আছে? তো এই ব্যাপারগুলোতে আপনারা চেষ্টা করবেন যদি কোনো কোটেশন আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে? যদি আপনারা কোনো কোটেশন ইউজ করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মার্কসটা ইনক্রিজ করবে বন্ধুরা। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনারা নোটিস করবেন, এবং এই দুটো জায়গাতে বিশেষ করে এসে আসবে কিনা জানি না সঠিকভাবে, বাট রিপোর্ট রাইটিং এবং প্রেসিস রাইটিং এই দুটো আপনাদের থাকবেই। তো রিপোর্ট রাইটিং এবং প্রেসিস রাইটিংয়ে আপনারা কিন্তু একটা জিনিস আপনারা রাখবেন। দেখুন, এখানে অনেকে একটা জিনিস চিন্তা করে, এখানে রিপোর্ট রাইটিং এবং প্রেসিস রাইটিংয়ের সময় অনেকে ভাবে যে কঠিন ইংরাজি ওয়ার্ড দিতে হবে, অনেক কঠিন ইডিয়ামস ফ্রেজ ইউজ করতে হবে, তবে আপনার ইংরেজি লেখার কোয়ালিটি ইনক্রিজ করবে। বাট এরকম কিছুই নেই বন্ধুরা। আপনারা শুধু একটা জায়গায় ফোকাস করবেন এই রিপোর্ট রাইটিং এবং প্রেসিস রাইটিং লেখার সময়, সেটা হচ্ছে আপনাদের গ্রামাটিক্যাল মিস্টেক যেন না হয়। দুটো জিনিস আমি দুটো পয়েন্ট এখানে লিখে দিচ্ছি, আপনারা মাথায় রাখবেন। একটা যে বন্ধুরা গ্রামাটিক্যাল মিস্টেক, এটা যেন একদমই না হয় আপনার। আর একটা যে স্পেলিং মিস্টেক, এই দুটো মিস্টেককে আপনাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে ইংরেজির পেপারে। এই দুটো মিস্টেককে যদি আপনি ইংরেজি পেপারে অ্যাভয়েড না করতে পারেন বন্ধুরা, তাহলে আপনার কোয়ালিটি, আপনার কন্টেন্ট যতটাই বেটার হোক, যতটাই বেস্ট কোয়ালিটির হোক, আপনার মার্কস কিন্তু ডিডাক্ট হবে। তো বারবার বলছি, যখন আপনারা ইংরেজি পেপার লিখবেন এই দুটো পয়েন্টের ওপর কিন্তু আপনারা নজর দেবেন। এই দুটো পয়েন্টে কিন্তু আপনার ইংরেজির মার্কসকে ইনক্রিজ করাবে। অনেকে দেখবেন আপনারা ইংরেজিতে সে হয়তো সাপোজ একটা রিপোর্ট রাইটিং দিয়েছে কোনো কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে ধরুন, বা কোনো বিষয় সম্পর্কে, তো সেখানে সে কন্টেন্ট খুব ভালো প্রোভাইড করেছে, অর্থাৎ খুব ভালো ভালো ইনফরমেশন প্রোভাইড করেছে, কিন্তু তার প্রচুর গ্রামাটিক্যাল মিস্টেক। তো সেই গ্রামাটিক্যাল মিস্টেক কিন্তু আপনারা অ্যাভয়েড করবেন। আর আপনারা সেই সমস্ত ওয়ার্ড বা সেই সমস্ত ইডিয়ামস ফ্রেজকে ইউজ করবেন না আপনার রাইটিংয়ে, যেটা সম্পর্কে আপনি 100% শিওর নন।
যদি ওই ধরনের ওয়ার্ড বা ওই ধরনের ইডিয়ামস ফ্রেজ আপনি ইউজ করতে যান তাহলে দুটো জিনিস হয়, একটা আপনার স্পেলিং মিস্টেক হয়ে যাবে, আর দ্বিতীয়ত কী হবে, যে মিনিংটা আপনি বলতে চাইছেন সেই মিনিংটা আপনি ঠিকঠাক বলতে পারবেন না। তো সেই দিক থেকে কিন্তু আপনার ইংরেজি রাইটিংয়ের কোয়ালিটি কিন্তু কম হয়ে যাবে। আর আপনারা খুব ভালো করে জানেন, যখন আমি প্রেসিজ রাইটিংয়ে ক্লাস দিয়েছিলাম আপনাদেরকে, তখন কিন্তু আমি বলেছিলাম বন্ধুরা যে প্রেসিজ রাইটিং এবং রিপোর্ট রাইটিংয়ে কিন্তু খুব ভালো মার্কস তোলা যায়, এবং এই সেকশনটা আপনাকে কিন্তু খুব ভালো মার্কসও প্রোভাইড করবে বন্ধুরা। তো এখান থেকে কতটা মার্কস আপনারা স্কোর করতে পারবেন সেটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করছে, কারণ যদি আপনি এই দুটোকে অ্যাভয়েড করেন তাহলে কিন্তু আপনার মার্কস অবশ্যই ইনক্রিজ করবে, এটুকু কিন্তু শিওর বন্ধুরা, ঠিক আছে? তো এটা আপনার মাথায় রাখবেন। তারপরে যেটা একটা ইম্পর্টেন্ট সেকশন আমি আসবো, যেটা আপনাকে ফুল মার্কস প্রোভাইড করবে বন্ধুরা, সেটা হচ্ছে ম্যাথ প্লাস রিজনিং। ম্যাথস প্লাস রিজনিং এই সেক্টরটা কিন্তু আপনার এসআই মেন্সের পেপারের জন্য কিন্তু একটা গেম চেঞ্জার পয়েন্ট, এটা ম্যাথস এবং রিজনিং। কারণ আপনি জানেন ম্যাথস এবং রিজনিং সর্বদাই ফুল মার্কস প্রোভাইড করে যদি আপনি ঠিকঠাক লজিক প্রোভাইড করেন। কিন্তু এখানে দুঃখের কথা যেটা আপনাদের জন্য, সেটা হচ্ছে আপনাদের ডেসক্রিপটিভ পেপার, এবং ডেসক্রিপটিভ পেপারে আপনি কোনো শর্টকাট টেকনিক ইউজ করতে পারবেন না। আপনাকে যা করতে হবে সব কিন্তু ডেসক্রিপশন দিতে হবে তার, অর্থাৎ লজিকটাকে আপনাকে ডেসক্রাইব করতে হবে। যতক্ষণ আপনি ডেসক্রাইব না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার মার্কস ইনক্রিজ করবে না। যদি আপনি কোনো ম্যাথসকে শর্টকাট পদ্ধতিতে করে দেন, সেক্ষেত্রে যদি 5 নম্বর থাকে তো আপনাকে 1 নম্বর দিয়ে ছেড়ে দিতে পারে বা নাও দিতে পারে মার্কস, তার কারণ ডেসক্রিপটিভ পেপার এবং আপনাকে ম্যাথস করে দেখাতে হবে। এই ব্যাপারে আমি ম্যাথসে একটা ভিডিও দিয়েছিলাম এর আগের লেকচারে, এবং সেখানে আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম যে কিভাবে আপনারা ম্যাথস করবেন। আপনারা অ্যাকচুয়ালি যেভাবে 9-10th ক্লাসে যেভাবে ম্যাথস করতেন, অর্থাৎ লিখে লিখে A to Z প্রত্যেকটা জিনিসের মিনিংকে এক্সপ্লেন করা, তো সেই জিনিসটা কিন্তু আপনাদেরকে এখানে ইউজ করতে হবে। যদি আপনাদের মধ্যে কেউ নতুন হয়ে থাকেন আজকে, আপনার যদি মনে হয় যে আপনি বুঝতে পারছেন না ম্যাথস সাধারণত শর্টকাট টেকনিকে করতে আপনি অভ্যস্ত, তাহলে প্লিজ আপনি এডুকেশন স্টাডি হোম পেজে চলে যান এবং সেখানে গিয়ে ম্যাথসের যেটা ভিডিও ক্লাস আছে সেটা আপনি দেখে নেন। সেটা দেখলে কিন্তু আপনি পেয়ে যাবেন যে কীভাবে ডেসক্রিপটিভ ওয়েতে আপনাকে ম্যাথস করতে হবে, ঠিক আছে? তো এই পোর্শনটা প্রতি নজর রাখবেন। এবং আমি আগের ম্যাথসের লেকচারেই বলে দিয়েছিলাম বন্ধুরা যে কোন কোন চ্যাপ্টারের উপর আপনাকে বেশি ফোকাস করতে হবে। সেটা হচ্ছে আপনাকে অবশ্যই বন্ধুরা পার্সেন্টেজ চ্যাপ্টার খুব ভালো করে ফোকাস করবেন আপনারা, রেশিও প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, স্পিড টাইম ডিস্টেন্স, আর এর সাথে অবশ্যই কিন্তু প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লসে কিন্তু কোশ্চেন আসার চান্স খুব বেশি আছে, কারণ এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। প্রফিট অ্যান্ড লসকে কিন্তু আপনি কোনোভাবেই ছেড়ে যাবেন না বন্ধুরা, তার কারণ প্রফিট অ্যান্ড লস থেকে কোশ্চেন থাকবে। তো ম্যাথসে যদি অ্যারিথমেটিকের এই পোর্শনগুলো আপনারা দেখে নেন, কিছু বেসিক ফর্মুলা আপনারা দেখে নেন, কিছু বেসিক কনসেপ্ট আপনারা দেখে নেন, তাহলে কিন্তু ম্যাথসের ভীতি দূর হয়ে যাবে। আমি বারবার আপনাদের বলছি, চিন্তিত হওয়ার কোনো কিছু কারণ নেই, অ্যাংসাস হওয়ার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে ম্যাথসে সেরকম কোনো ডিফিকাল্ট কোশ্চেন এখানে করবে না যে কোশ্চেনটা আপনাকে অনেক বেশি লজিক লাগবে বা অনেক বেশি কনসেপ্ট আপনাকে ইউজ করতে হবে। যদি এমসিকিউ পেপার হতো তাহলে হয়তো কোনো ইম্পর্টেন্ট বা কঠিন কনসেপ্ট ইউজ করে ম্যাথ হতে পারত, বা ডেসক্রিপটিভ পেপার আপনারা নিশ্চিন্তে থাকুন যে ডেসক্রিপটিভ পেপারে আপনাকে কোনো কঠিন কোশ্চেন করা হবে না, আপনাকে বেসিক ফর্মুলা থেকেই করা হবে। তাই আপনি একদম চিন্তিত থাকবেন না, একদম শান্ত মাথায় আপনি সলভ করবেন ম্যাথসকে। এবং আমার যেটা রিকোয়েস্ট, এই যে চ্যাপ্টারগুলো আমি যেটা বললাম আপনাকে, এই চ্যাপ্টারগুলোর কিছু বেসিক ফর্মুলা বা বেসিক কনসেপ্ট আপনি যে কোনো জায়গা থেকে, যদি 9-10 বই থাকে সেখান থেকে, বা আপনি যে বই ফলো করেন সেই বই থেকে আপনি কিন্তু ওগুলোকে একবার রিভাইজ করে নিন, কারণ এইগুলো কিন্তু আপনাকে খুব ভালো মার্কস প্রোভাইড করবে। আর রিজনিং সম্পর্কে বলার কিছু নেই বন্ধুরা, রিজনিংয়ে আপনার এখানে অপশন থাকবে না। ডেসক্রিপটিভ রিজনিং বলতে এটাই যে আপনার এখানে কোনো প্রকার অপশন থাকবে না। সাপোজ ধরুন একটা সিরিজের কোশ্চেনও যদি দেয়, তো আপনাকে ওক্ষেত্রে লজিকটা এক্সপ্যান্ড করে দিতে হবে। মিনস আমি এক্সপ্লেন করে দিচ্ছি যে ডেসক্রিপটিভ রিজনিং ব্যাপারটা কি। অনেকের মনে কনফিউশন আছে যে স্যার ডেসক্রিপটিভ রিজনিং ব্যাপারটা কি, অনেক কথা এটা বুঝতে পারছেন না। সাপোজ ধরুন আমি একটা রিজনিং দিলাম 2, 4, 6, 8 জিজ্ঞাসা চিহ্ন, তো আপনারা সবাই বুঝতে পারছেন এর উত্তর হবে 10। যদি আপনার এমসিকিউ পেপার হতো তাহলে কি করতেন, অপশন দিতে থাকতো, আপনি দিয়ে দিতেন। বাট এখানে যদি ডেসক্রিপটিভ রিজনিং এটা দেয়, তো আপনাকে কিন্তু এই লজিকটা এক্সপ্লেন করতে হবে, অর্থাৎ 10 এলোটা কীভাবে। তো আপনাকে করে দেখা দেবে সেক্ষেত্রে যে 2 + 2 = 4, 4 + 2 = 6, 6 + 2 = 8, 8 + 2 = 10, ঠিক আছে? তো এটা কিন্তু আপনাকে করে দেখাতে হবে। দেখুন যদি এমসিকিউ পেপার থাকতো তো সেখানেও আপনি লজিক ইউজ করতেন, আপনি তো অন্য কিছু ইউজ করতেন না, বাট লজিকটা আপনাকে কোথাও লেখা দরকার পড়তো না, আপনি ডাইরেক্ট অ্যান্সারে টিক করতেন। বাট এখানে আপনাকে লজিকটা করে দেখাতে হবে। আপনি যতক্ষণ লজিকটা না লিখবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার অ্যান্সারে ফুল মার্কস আপনাকে প্রোভাইড করা হবে না। আপনার অ্যান্সার যদি ঠিকও হয় তো আপনাকে কিন্তু কিছুটা মার্কস প্রোভাইড করে ছেড়ে দেওয়া হবে, আপনাকে কিন্তু ফুল মার্কস প্রোভাইড করা হবে না। ক্লিয়ার? তো এটা একটা ব্যাপার রিজনিং এর পোর্শনটা, ডেসক্রিপটিভ রিজনিং। এরপরে আমি যেটা মেন সেকশনে আসবো, যেটা থেকে অনেক বেশি কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে জিএস।
জেনারেল স্টাডিজ। তো এই ব্যাপারগুলো আপনারা একটু মাথায় রাখবেন। এরপর আমি বাংলা সেকশনও কিছু বলবো। দেখুন, আপনার যেটা জেনারেল স্টাডিজ পোর্শনটা আছে, জেনারেল স্টাডিজের যে পোর্শনটা আছে সেটা খুবই ভাস্ট। আপনারা সবাই ভালো করে জানেন যে এই পোর্শনটা খুবই ভাস্ট, যে কোনো পরীক্ষার জন্য এই পোর্শনটা খুবই ভাস্ট। এখানের মধ্যে আপনার অনেক সাবজেক্ট আছে, যেমন হিস্ট্রি, যেমন আপনার জিওগ্রাফি, যেমন আপনার ইকোনমি, যেমন আপনার পলিটি, যেমন আপনার সায়েন্স। তো এই সমস্ত সাবজেক্টগুলো কিন্তু এখানে আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, সায়েন্স। তো এর মধ্যে আপনি বেশি করে ফোকাস করবেন, আমার রেকমেন্ডেশন আপনাকে, সেটা হচ্ছে এই জায়গাটার উপর, এই দুটো জায়গায়। দেখুন, এতদিন আপনি অনেক পড়াশোনা করেছেন, ঠিক আছে, যা পড়েছেন সেগুলোকে একবার করে রিভিশন করে, আর এই 1-2 দিন যে পড়ে আছে এখানে লাস্ট মোমেন্টে কিন্তু আপনারা এই দুটো জিনিস দেখে নেবেন, হিস্ট্রি আর পলিটি, ঠিক আছে। একবার আপনার কাছে একদিন পড়ে আছে, একদিন আপনি এই জায়গার কিছু ইম্পর্টেন্ট পোর্শন, হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি কিছু ইম্পর্টেন্ট পোর্শন, হিস্ট্রি যেটা মডার্ন হিস্ট্রির কিছু ইম্পর্টেন্ট পোর্শন, যেমন ধরুন মডার্ন হিস্ট্রি ইম্পর্টেন্ট পোর্শনের মধ্যে বিশেষ করে আপনি 1920 থেকে 1940 এই সময়টা এবং 1940 থেকে 1946 এই দুটো সময় আপনি কিন্তু বেশি একটু লক্ষ্য করবেন। যেমন ধরুন নেহেরু রিপোর্ট, আপনাকে কোশ্চেন পরীক্ষায় দিতেই পারে যে নেহেরু রিপোর্টে কি কি বলা হয়েছিল। আমার অলরেডি হিস্ট্রি লেকচার অনেক দেওয়া আছে বন্ধুরা, আপনারা যদি চান তো যাবেন ওখানে প্লেলিস্টে দেখে নেবেন, আপনার অনেক হেল্প হবে। তো আপনাকে এরকম কোশ্চেন হিস্ট্রি দিতেই পারে, নেহেরু রিপোর্টে কি কি বলা হয়েছিল, তো সেগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো এরকম কোশ্চেন থাকতে, বা এরকম দিতে পারে আপনাকে ক্যাবিনেট মিশন প্ল্যানে কি কি তথ্য বলা হয়েছিল সেগুলো সম্পর্কে আলোচনা করো, বা ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিকা আলোচনা করো, বা ভারত ছাড়ো আন্দোলনের ফলাফল আলোচনা করো, অসহযোগ আন্দোলনের কারণ ব্যাখ্যা করো। তো এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা আপনার থাকবে বন্ধুরা, এবং মডার্ন হিস্ট্রি এই পোর্শনগুলো। আর একটা আপনি দেখে নেবেন, সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা হওয়ার যে পটভূমিকা, অর্থাৎ ওই সময়কার ভারতের হিস্ট্রিটা। আর একটা 1857 সিপাহী বিদ্রোহ, এই পোর্শনগুলো আপনি একটু দেখে নেবেন। দেখুন বন্ধুরা, আমি আগে অনেক কিছু পড়িয়েছি আপনাদেরকে, তবু লাস্ট মোমেন্ট আমি বলে দিচ্ছি, এই ব্যাপারগুলো আপনারা একটু করে চোখ বুলিয়ে যাবেন পরীক্ষায় যাওয়ার আগে, তাতে কিন্তু আপনাদের মার্কস অবশ্যই ডেভেলপ করবে। এর পরের যে পোর্শনটা আমরা দেখব সেটা হচ্ছে পলিটি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পোর্শন, ঠিক আছে। তো পলিটির কোন কোন জায়গাতে আপনি ফোকাস করবেন, দেখুন আমরা পলিটির পড়াতে অনেক কিছু আছে, বাট আমার পার্সোনাল রেকমেন্ডেশন পলিটির মধ্যে আপনি যে জায়গাটা বেশি নোটিস করবেন সেটা হচ্ছে আপনার এফআর, মিনস ফান্ডামেন্টাল রাইট, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন্ডিয়ান পলিটির মধ্যে। এইখান থেকে আপনি একটা কোশ্চেন কিন্তু এক্সপেক্ট করতেই পারেন বন্ধুরা। তারপরে আপনি ফোকাস করবেন ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন, ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি। আর একটা যেটা করবেন আপনি পার্লামেন্ট, আর একটা দেখবেন আপনি, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আর এটা হচ্ছে হাইকোর্ট। এই 3-4টে জায়গা আপনি কিন্তু পলিটির অবশ্যই নজর দেবেন। ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আর্টিকেল সহ কিন্তু বন্ধুরা। আমি বারবার বলেছি, যখন আপনাদেরকে আমি পলিটি পড়িয়েছিলাম তখনই বলেছিলাম, যদি আপনারা অ্যান্সার লেখাতে আর্টিকেল কি ইউজ করতে পারেন, কোন অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে ওখানে চেঞ্জ করা হয়েছে। বিশেষ করে ধরুন আপনাকে পরীক্ষায় কোশ্চেন দিল ইন্ডিয়ান পলিটি থেকে যে আর্টিকেল 51A তে যে ফান্ডামেন্টাল ডিউটিসগুলো বলা আছে সেটা সম্পর্কে আপনি কিছু বলুন। তো যে ফান্ডামেন্টাল ডিউটি সম্পর্কে যদি আপনি বলতে যান, তো সেখানে আপনাকে আর্টিকেল 51 এবং আপনাকে এটাও কিন্তু আপনাকে ইনক্লুড করতে হবে যে ফান্ডামেন্টাল ডিউটি পোর্শনটা সংবিধানে কোন পার্টে আছে। তো এখানে আপনারা ভুল করে দেন, অনেকে পার্ট 4 বলে দেন, বাট অ্যান্সার হবে পার্ট 4A। তো পার্ট 4A তে যে ফান্ডামেন্টাল ডিউটিসের কথা বলা আছে সেগুলো সম্পর্কে কিন্তু আপনাকে ডিটেলস লিখতে হবে। তো সেটা আপনাকে জানতে হবে যে আর্টিকেল 51A আছে বা পার্ট এ আছে, বা যদি আপনাকে সাপোজ ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কে কিছু লিখতে দেওয়া হয় তো সেখানে কিন্তু আপনাকে আর্টিকেল 44 এর কথা বলতে হবে। বা যদি আপনাকে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস
বা যেটাকে আমাদের ডক্টর বি আর আম্বেদকর হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন যে আর্টিকেলটাকে বলেছিলেন আর্টিকেল 32, যদি সেটা সম্পর্কে আপনাকে কিছু লিখতে হয় তাহলে কিন্তু আপনাকে এক্সাক্ট আর্টিকেলগুলো বলতে হবে। ওখানে যে হেভিয়াস কর্পাস, তারপরে আপনার যে সার্টিউয়ারি, কো ওয়ারেন্টো, প্রহিবিয়েশন, এই যে ব্যাপারগুলো আছে এগুলো সম্পর্কে কোশ্চেন কিন্তু আপনার পরীক্ষায় থাকতে পারে। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনি নজরে রাখবেন, এগুলো কিন্তু আপনার পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। তো যখনই আপনি পলিটির কোনো অ্যান্সার লিখতে যাবেন তো আপনার মাথায় যেটা থাকবে সেটা হচ্ছে আপনাকে আর্টিকেলগুলো উল্লেখ করতে হবে। যদি কোনো অ্যামেন্ডমেন্ট সম্পর্কে দেয়, দেখুন আপনাকে এরকম কোশ্চেন দিতে পারে যে 1976 সালে হওয়া 42 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংবিধানে কোন কোন জায়গায় সংশোধন করা হয়, তো এখানেও কিন্তু কোশ্চেন থাকতে পারে। ঠিক আছে, তো এই জায়গাগুলো কিন্তু আপনারা অবশ্যই নোটিস করবেন এবং আপনারা দেখবেন। তো এটাই ছিল হিস্ট্রি আর পলিটি। দেখুন একদিনে আর কিছু বলতে চাই না আপনাদের সামনে, যে যে বিষয়গুলো বলার দরকার ছিল সেই বিষয়গুলো বলে দিয়েছি। অলরেডি অনেক ক্লাসও আমি প্রোভাইড করে দিয়েছি, এডুকেশন স্টাডিতে অনেক ক্লাস প্রোভাইড করা আছে। আর যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে, দেখুন একটা কথা যেটা ডেসক্রিপটিভ পেপারের ক্ষেত্রে বলা হয় সবাইকেই, সেটা হচ্ছে অনেকেই চিন্তা করে স্যার আমার ম্যাটেরিয়ালস বেশি পড়া হয় নাই, বেশি ইনফরমেশন আমার কাছে নেই, তাহলে আমার পরীক্ষা কিভাবে ভালো হবে। তো একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, যেটা যে কোনো ডেসক্রিপটিভ পেপারে বলা হয়, যারা সিভিল সার্ভিস পরীক্ষা দেয় তারাও খুব ভালো জানে যে লেস ইজ অলওয়েজ মোর। অর্থাৎ আপনার কাছে ইনফরমেশন যতই কম থাকুক না কেন, যদি আপনি সেটাকে ঠিকভাবে ওখানে প্রেজেন্ট করতে পারেন, অর্থাৎ আপনার কাছে ইনফরমেশন প্রচুর থাকতে পারে, তাতে কিছু যায় আসে না। যদি আপনি সেটাকে ঠিকঠাক প্রেজেন্ট না করতে পারেন তাহলে কিন্তু আপনার সেই অ্যান্সারটা কোনো কোয়ালিটি থাকবে না। তাই আপনাকে সর্বদা একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রেজেন্টেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। অর্থাৎ আপনার কাছে ইনফরমেশন প্রচুর আছে, খুব ভালো কথা, কিন্তু আপনি প্রেজেন্টেশন ভালো করে করতে পারলেন না ওখানে অ্যান্সারে, তো আপনার মার্কস ডিডাক্ট হয়ে যাবে। তো সর্বদা মনে রাখবেন লেস ইজ মোর, অর্থাৎ আপনার কাছে যতই কম থাকুক না কেন সেটাই যথেষ্ট। সেটাকে আপনাকে শুধু একটার দিকে নজর রাখতে হবে যখন আপনি পরীক্ষায় অ্যান্সার লিখবেন, সেটা হচ্ছে আপনার কোয়ালিটি যেন বেস্ট হয়, প্রেজেন্টেশন যেন বেস্ট হয়। তো আশা করি বন্ধুরা আপনাদের সকলের পরীক্ষা ভালো হবে। যারা এডুকেশন স্টাডির সঙ্গে ছিলেন, এডুকেশন স্টাডি থেকে প্রিপারেশন করেছেন, তাদের সবার পরীক্ষা ভালো হবে। আপনারা পরীক্ষা দিন 3 ফেব্রুয়ারি 2019 3 ফেব্রুয়ারি আপনারা পরীক্ষা দিন এসআই মেন্সের। তো পরীক্ষা দেওয়ার পর আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সের থ্রু দিয়ে যে আপনাদের পরীক্ষা কেমন গেল। আর এডুকেশন স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে আপনাদের শুভ কামনা জানালাম যাতে করে আপনাদের পরীক্ষা ভালো হয়। থ্যাংক ইউ ফ্রেন্ডস এতক্ষণ ভিডিও দেখার জন্য। যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন বন্ধুরা, আমরা চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। থ্যাংক ইউ ফ্রেন্ডস।